আমাদের এই গভীর আলোচনায় যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের সামনে এমন একটা বিষয় রয়েছে যার পড়তে পড়তে লুকিয়ে আছে আমাদের সবার শৈশবের নস্টালজিয়া। হ্যাঁ, আর সেই সাথে কিন্তু ভাষাতত্ত্ব এবং শিশু মনস্তত্ত্বের একটা অসাধারণ যুগলবন্দিও রয়েছে এতে। একদমই তাই। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যক্রমের অত্যন্ত জনপ্রিয় একটা কবিতা, প্রখ্যাত কবি সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো। সাধারণত আমরা যখন কোনো শিশুদের কবিতা পড়ি তখন ধরুন কেবল তার ছন্দ বা ওই কাল্পনিক চরিত্রগুলোর দিকে নজর দিই। ঠিক। কিন্তু আমরা যখন আজকের এই আলোচনার জন্য প্রাসঙ্গিক তথ্য, সাহিত্য সমালোচনা আর ওই পাঠ্যক্রমের নির্দেশিকাগুলো ঘাঁটছিলাম, তখন বুঝতে পারলাম যে এটা শুধু রূপকথার চরিত্রের সমাহার নয়। হ্যাঁ, বরং এটি ভাষা শিক্ষা, শব্দভাণ্ডার বৃদ্ধি এবং শিশুদের মধ্যে শৃঙ্খলার পাঠ দেওয়ার একটা নিখুঁত মাস্টার ক্লাস। তো চলুন বিষয়টা খতিয়ে দেখি কিভাবে একজন কবি তার লেখনীর মাধ্যমে শীতের ভোরের একটা সাধারণ দৃশ্যপটকে শিশুদের মানসিক বিকাশের এত শক্তিশালী হাতিয়ারে পরিণত করেছেন। বড় পরিসরে চিন্তা করলে আমরা দেখতে পাব সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি মানব মস্তিষ্কের গঠনে, বিশেষ করে একটা বিকাশমান শিশুর মস্তিষ্কে কিভাবে প্রভাব ফেলে তার চমৎকার উদাহরণ হল এই পাঠ্যটি। আর আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্যই তো হলো সেই স্তরগুলোকে উন্মোচন করা, তাই না? ঠিক বলেছেন। কবিতাটির প্রতিটি পংক্তির আড়ালে একটা সুনির্দিষ্ট শিক্ষণীয় কাঠামো রয়েছে। এটি খুব সন্তর্পণে শিশুদের শব্দ গঠন শেখায়, তাদের কল্পনার জগৎকে প্রসারিত করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে অবচেতন মনে তাদের মধ্যে একটা সুস্থ শৃঙ্খলার বীজ বুনে দেয়। ব্যাকরণগত কাঠামো আর নৈতিক বার্তাগুলোকে কিভাবে রূপকথার মোড়কে পরিবেশন করা যায় তার একটা ধ্রুপদী নিদর্শন এই গল্পবুড়ো। আর এই মোড়কটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। দৃশ্যপটটার দিকে যদি তাকাই, আমাদের সংগৃহীত তথ্য থেকে দেখছি প্রেক্ষাপটটি একটি কনকনে শীতের সকাল। হ্যাঁ, উত্তরে হাওয়া বইছে আর এই হাড় কাঁপানো শীতের ভোরে এক বয়স্ক মানুষ, কবিতায় যাকে অত্যন্ত নিখুঁতভাবে থুরথুরে বলা হয়েছে, তিনি পথ ধরে হেঁটে চলেছেন। এই থুরথুরে শব্দটার মাধ্যমেই আমরা বুঝতে পারি মানুষটি বয়সের ভারে নড়বড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হল তার হাঁটার গতি কিন্তু ধীর নয়, তিনি সত্তরে বা অত্যন্ত দ্রুত গতিতে চলছেন। একদম, শুধু তাই নয়, তিনি প্রবল শীতকে উপেক্ষা করে রূপকথা চাই রূপকথা বলে এত জোরে হাঁক ছাড়ছেন যে তার মুখ ব্যথা হয়ে যাচ্ছে। একজন থুরথুরে বৃদ্ধের এই যে অদম্য শক্তি এবং তাড়না, এটা দৃশ্যপটটিকে শুরুতেই একটা অসম্ভব গতিশীলতা দেয়। আর এই গতিশীলতার পেছনের মনস্তাত্ত্বিক কারণটা কিন্তু খুব সূক্ষ্ম। ধরুন, শীতের সকালে লেপের উষ্ণতা ছেড়ে বিছানা থেকে ওঠা, এটা তো যে কোনো শিশুর জন্যই অত্যন্ত কঠিন একটা কাজ। খুবই স্বাভাবিক একটা শারীরিক আলস্য। হ্যাঁ, একজন শিক্ষাবিদ বা কবির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোন ধরনের উদ্দীপনা একটা শিশুকে সেই আলস্য জয় করতে বাধ্য করবে। আর সেই উদ্দীপনাটাই হলো গল্পবুড়োর ওই হাঁক এবং তার দ্রুত হাঁটার ভঙ্গি। ঠিক, বৃদ্ধ বয়সেও তার মধ্যে যে তাড়না রয়েছে তা শিশুদের অবচেতনভাবে বার্তা দেয় যে বাইরে এমন কিছু একটা ঘটছে যা কোনোভাবেই মিস করা যাবে না। তার হাঁক, ঘুম ছেড়ে আজ ওঠোরা, আইরে ছুটে ছোট্টরা, এটা কেবল একটা ডাক নয়, এটা জড়তা ভেঙে বেরিয়ে আসার একটা শক্তিশালী আহ্বান। আর সেই আহ্বানে সাড়া দেওয়ার সবচেয়ে বড় কারণটা লুকিয়ে আছে গল্পবুড়োর কাঁধের ওই জাদুকরি তল্পি বা ছোলায়। তল্পির ভেতরের উপাদানগুলো সত্যিই বিস্ময়কর। ওই ছোলার ভেতরের উপাদানগুলো নিয়ে ঘাঁটতে গিয়ে আমি নিজেই যেন আবার রূপকথার জগতে হারিয়ে গিয়েছিলাম। কি নিই সেখানে? দত্তি, দানব, যক্ষীরাজ, রাজপুত্রর পক্ষীরাজ, মন পবনের দাঁড়খানা থেকে শুরু করে আজগুবি সব কারখানা। হ্যাঁ, আর শুধু চরিত্রই নয়, রয়েছে আস্ত এক ভৌগোলিক এবং কাল্পনিক জগৎ। কুড়ির পাহাড়, চোখ ধাঁধানো হীরা, মানিক, ঝলমলে সোনার কাঠি, টলটলে ময়নামতি নদী, সীমানাহীন তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট এবং সেই চিরপরিচিত কেশবতী নন্দিনী। এই পুরো তালিকাটা শুধু কিছু শব্দের সমষ্টি নয়, এটা যেন অনন্ত কল্পনার একটা ব্রহ্মাণ্ড, যাকে কবি একটা ছোট্ট ঝোলার ভেতর পুরে দিয়েছেন। এই কাল্পনিক উপাদানগুলোর কগনিটিভ বা জ্ঞানতাত্ত্বিক প্রভাব কিন্তু অপরিসীম।
একটা শিশুর মন যখন দত্তি দানব বা তেপান্তরের মাঠের মতো ধারণার সম্মুখীন হয় তখন তার সৃজনশীলতার সীমানা বহুগুণ প্রসারিত হয়। আমাদের উৎস উপাদানগুলোতে একটা চমৎকার বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ এর উল্লেখ রয়েছে, যেটা এই বিষয়টিকে আরও স্পষ্ট করে। হ্যাঁ, ওই প্রশ্নটা যেখানে শিশুদের কাছে জানতে চাওয়া হয়েছে রূপকথার গল্পে কোনটি থাকে না। ঠিক, বিকল্পগুলো হলো দত্তিদানব, পক্ষীরাজ, রাজপুত্রুর এবং উড়োজাহাজ। আর সঠিক উত্তর হিসেবে উড়োজাহাজকে বেছে নেওয়ার মাধ্যমে শিশুদের শেখানো হচ্ছে যে রূপকথার জগৎটি সম্পূর্ণভাবে যুক্তিনিরপেক্ষ। এটি আধুনিক প্রযুক্তির বাইরের একটা জগৎ, জাগতিক নিয়মের ঊর্ধ্বে। এই প্রসঙ্গে আমাদের তথ্যের উৎসের দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের নামটিও উঠে এসেছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অবশ্যই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের নাম আসাটা এই আলোচনার একটা অন্যতম শক্তিশালী দিক। কারণ এই যে যক্ষীরাজ বা কেশবতী নন্দিনী, এগুলো তো কোনো ভিনদেশী গল্প থেকে ধার করা নয়। এগুলো আমাদের নিজস্ব লোককথার অংশ। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলার গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই গল্পগুলোকে একত্রিত করে আমাদের যে সাংস্কৃতিক পরিচয় তৈরি করে দিয়েছেন। সুনির্মল বসু যেন সেই পরিচয়ের বীজটিকেই এই কবিতার মাধ্যমে নতুন প্রজন্মের মনে বুনে দিচ্ছেন। হ্যাঁ, এটি একটা সাংস্কৃতিক ধারাবাহিকতা। শিশুরা যখন নিজেদের লোকজ চরিত্রগুলোর সাথে পরিচিত হয় তখন তারা নিজেদের শেকড়ের সাথে একাত্মবোধ করে। কিন্তু এখানে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর রয়েছে। এই যে এত সব আকর্ষণীয় রূপকথার পসরা, তা কিন্তু গল্পবুড়ো সবাইকে অকাতরে বিলিয়ে দিচ্ছে না। এখানেই কবি একটা শর্ত জুড়ে দিয়েছেন, যা পুরো কবিতার মোড় ঘুরিয়ে দেয়। গল্পবুড়ো পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে সে কাদের গল্প শোনাবে না। ওই অংশটা খুবই ইন্টারেস্টিং। কবিতার ওই অংশটুকু আমি যখন পড়ছিলাম তখন শত্রু এবং মূর্খতা শব্দ দুটির ব্যবহার আমাকে বেশ ভাবিয়েছে। কারণ শব্দ দুটো বেশ কড়া। একদমই তাই। গল্পবুড়ো বলছে, কনকনে শীতের ভোরে যে শিশু আলস্য কাটিয়ে ছুটে আসবে না সে তাদের শত্রু হিসেবে বিবেচনা করে। সে তাদের মূর্খতা ভাঙতে চায় এবং কোনোভাবেই তাদের রূপকথা শোনাবে না। শিশুদের কবিতায় শত্রু শব্দটি আপাতদৃষ্টিতে একটু কঠোর মনে হলেও এর পেছনের কারণটা কিন্তু একেবারেই নেতিবাচক নয়। এটা আসলে শৃঙ্খলার একটা অত্যন্ত প্রায়োগিক রূপ। আপনার এই বিশ্লেষণটি অত্যন্ত নিখুঁত। এই শত্রু বা মূর্খতা, এই শব্দগুলো এখানে আক্ষরিক অর্থে আক্রোশ বা বিদ্বেষ বোঝায় না। এগুলোকে ব্যবহার করা হয়েছে মানসিক জড়তা বা শৃঙ্খলার অভাবকে চিহ্নিত করার জন্য। গল্পবুড়ো আসলে চায় শিশুরা ভরে ওঠার মতন একটা স্বাস্থ্যকর এবং শৃঙ্খলাপরায়ণ অভ্যাস গড়ে তুলুক। ঠিক, এখানে রূপকথার ভাণ্ডারটিকে একটা চূড়ান্ত পুরস্কার বা রিওয়ার্ড হিসাবে উপস্থাপন করা হয়েছে। বর্তমান যুগে আমরা যাকে গেমিফিকেশন বলি। অর্থাৎ একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জন করলে তবেই পুরস্কার মিলবে। হ্যাঁ, যারা নিজেদের জড়তা কাটাতে পারবে কেবল তারাই এই কল্পনার জগতে প্রবেশের অধিকার পাবে। এটি নৈতিকতার একটা চমৎকার পাঠ, যা কোনো রকম কাঠখোট্টা উপদেশ ছাড়াই শিশুদের মনে গেঁথে দেওয়া হচ্ছে। আর এই যে কাঠখোট্টা উপদেশ এড়িয়ে এত সুন্দরভাবে একটা বার্তা দেওয়া, এটি সম্ভব হয়েছে কারণ এর স্রষ্টার মনটি অত্যন্ত বহুমুখী। সুনির্মল বসু কেবল শব্দের জাদুকরই ছিলেন না। একদমই না। আমাদের উৎস থেকে আমরা তার সম্পর্কে একটা অত্যন্ত কৌতূহলোদ্দীপক তথ্য পেয়েছি। তিনি একাধারে একজন কবি এবং একজন দারুণ চিত্রশিল্পী ছিলেন। তার এই বহুমুখী প্রতিভা তাকে শিশুদের মনস্তত্ত্ব গভীরভাবে বুঝতে সাহায্য করেছিল। তার লেখা ছানা বোড়া বা হইচইয়ের মতো বইগুলোর নামই বলে দেয় যে তিনি শিশুদের আনন্দের জগৎটিকে কতটা নিখুঁতভাবে চিনতেন। একজন চিত্রশিল্পী হওয়ার কারণেই হয়তো তার লেখায় এত তীব্র দৃশ্যগত বা ভিজুয়াল উপাদান থাকে। এই দৃশ্যগত উপাদানের বিষয়টা ভাষাতান্ত্রিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুনির্মল বসু যখন কবিতায় চোখ ধাঁধা হীরামানিক, ঝলমলে সোনার কাঠি বা টলটলে ময়নামতি ব্যবহার করেন, তখন তিনি মূলত শব্দের তুলি দিয়ে একটা ক্যানভাস তৈরি করেন। একজন চিত্রশিল্পী যেমন রঙের ব্যবহার জানেন, তিনি তেমনি শব্দের ব্যবহার জানেন। ঠিক, তিনি শুধু একটা নদীর কথা বলছেন না, তিনি বলছেন নদীটি টলটলে। এই বিশেষণগুলো শিশুর মস্তিষ্কে সরাসরি একটা ছবি তৈরি করে, যা তাদের কল্পনাকে আরও বাস্তব রূপ দেয়। আর এই শব্দের কারুকাজের কথা যখন উঠলই, তখন আমাদের এই আলোচনার সবচেয়ে গঠনমূলক অংশে প্রবেশ করা যাক। ভাষার ব্যবচ্ছেদ, তাই তো? হ্যাঁ,
আমাদের সংগৃহীত তথ্য এবং পাঠ্যের অনুশীলনীগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এই কবিতাটি পঞ্চম শ্রেণীর একটা শিশুর জন্য ভাষা শিক্ষা এবং ব্যাকরণের আস্ত একটা ওয়ার্কশপ। এখানে প্রচলিত ছকের বাইরে গিয়ে অত্যন্ত আধুনিক পদ্ধতিতে ভাষাগত দক্ষতা বাড়ানোর কৌশল ব্যবহার করা হয়েছে। যেমন ধরুন সমর্থক শব্দের ব্যবহার। অনুশীলনীতে অত্যন্ত সুকৌশলের সমর্থক শব্দ মেলাতে দেওয়া হয়েছে। তল্পি শব্দটির সাথে ঝোলা, রূপকথার সাথে কাল্পনিক গল্প, ভোরের সাথে বিহানে, পবনের সাথে বাতাস এবং সত্তরের সাথে দ্রুত। এ পদ্ধতিটি কিভাবে কাজ করে? এটি আসলে শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি বৃদ্ধির একটা ধ্রুপদী পদ্ধতি। একটা শিশু তার দৈনন্দিন জীবনে ঝোলা বা বাতাস শব্দগুলোর সাথে পরিচিত, কিন্তু যখন সে তল্পি বা পবনের মতো সমার্থক শব্দগুলো শেখে, তখন সে একই ধারণাকে একাধিক উপায়ে প্রকাশ করার ক্ষমতা অর্জন করে। বিহানে বা সত্তরের মতো শব্দগুলো তাদের ভাষাকে আরও পরিশীলিত এবং সমৃদ্ধ করে। এটি তাদের ভাব প্রকাশের পরিধিকে বিস্তৃত করে, যা ভবিষ্যতে তাদের উন্নত মানের সাহিত্য পড়া বা লেখার ক্ষেত্রে সরাসরি সাহায্য করবে। এই পরিধি বিস্তারের আরেকটা দারুণ দিক হল সমোচ্চারিত শব্দ বা হোমোনিমসের ব্যবহার। হ্যাঁ, তথ্যের উৎসে একটা চমৎকার ভাষাগত খেলা রয়েছে এই নিয়ে। ডাক ছেড়ে এবং ডাক ছেড়ে শুনতে একেবারে একরকম, কিন্তু বাক্যে প্রয়োগের সময় এদের অর্থ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। একটির অর্থ হল খুব জোরে চিৎকার করা। যেমন উৎসের উদাহরণটিতে বলা হয়েছে, বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে। আর অন্যটির অর্থ হল কাউকে আহ্বান করা বা ছেড়ে যাওয়া, যেমন খোলা আকাশ আমাদের ডাক ছেড়ে। একই ধ্বনি কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী ভিন্ন অর্থ। এটি শিশুদের ভাষার বহুমুখিতা বুঝতে এবং কনটেক্সট বা প্রেক্ষাপট অনুযায়ী অর্থ উদ্ধার করতে শেখায়, যা যে কোনো ভাষা শিক্ষার সবচেয়ে জটিল পর্যায়গুলোর একটি। এবং এই জটিল পর্যায়গুলো পার হওয়ার পর আসে বাক্যের স্থাপত্য বা ব্যাকরণ। এই পাঠ্যটি অত্যন্ত সূক্ষ্মভাবে বিশেষ্য এবং বিশেষণ পদের পার্থক্য স্পষ্ট করে। কবিতা থেকে খুঁজে বের করা বিশেষ্য পদগুলো হল তল্পি, ঝোলা, শীত, রাজপুত্তুর, কারখানা। এগুলো হলো বাক্যের মূল বস্তু বা বিষয়। অন্যদিকে বিশেষণগুলো হল উত্তরে, থুরথুরে, জলদি, আজগুবি, সত্তরে। কবি শেখাচ্ছেন যে একটা বিশেষ্য পদকে কিভাবে আরও সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা যায়। হাওয়াটি কেবল হাওয়া নয়, এটি উত্তরে হাওয়া। কারখানাটি কেবল কারখানা নয়, এটি একটি আজগুবি কারখানা। এই বিশেষণগুলো বাক্যের মধ্যে একটা নির্দিষ্ট চরিত্র বা মাত্রা যোগ করে, যা শিশুদের আরও নিখুঁতভাবে নিজেদের চারপাশের জগৎকে বর্ণনা করতে সাহায্য করে। বর্ণনার পাশাপাশি এই কবিতায় যে প্রচণ্ড গতি রয়েছে তা তৈরি হয়েছে নিখুঁত কিছু ক্রিয়াপদের বা ভার্বের ব্যবহারে। হাওয়া বইছে, বুড়ো ডাক ছেড়ে, ছোট্টদের ছুটে আসতে বলা হচ্ছে। তারা দেখবি এবং বুড়ো চেঁচিয়ে কথা বলছে। এই প্রতিটি ক্রিয়াপদ দৃশ্যপটের মধ্যে একটা চলন্ত আবহের সৃষ্টি করে। পাঠক যখন কবিতাটি পড়ে, তখন তার মনে হয় না যে সে একটা স্থির ছবি দেখছে, বরং তার মনে হয় সে চোখের সামনে একটা সিনেমা চলতে দেখছে। এই গতিশীলতা শিশুদের মনোযোগ ধরে রাখার একটা অব্যর্থ কৌশল। এই গতিশীলতার পাশাপাশি শিশুদের মনোযোগ ধরে রাখার আরেকটা অন্যতম প্রধান কৌশল হল কবিতার ধ্বনিগত মাধুর্য বা অন্তমিল। ভাষাবিজ্ঞানীরা মনে করেন মানব মস্তিষ্ক গদ্যের চেয়ে পদ্য বা ছন্দের বিন্যাস অনেক দ্রুত মনে রাখতে পারে। সুনির্মল বসু এই কবিতায় যে অন্তমিলগুলো ব্যবহার করেছেন তা শিশুদের স্মৃতিশক্তির বিকাশে সরাসরি প্রভাব ফেলে। ঝোলা, ভোলা, যক্ষীরাজ, পক্ষীরাজ, দ্বারখানা, কারখানা, বাঁধা ধাঁধা, মাঠখানা, হাটখানা এবং নন্দিনী বন্দিনী, এই জোড়া শব্দগুলো উচ্চারণের সময় একটা শ্রুতিমধুর সাঙ্গীতিক আবেশ তৈরি করে। এই ছন্দবদ্ধ বিন্যাস শিশুদের সাবলীলভাবে কথা বলতে এবং শব্দের উচ্চারণ স্পষ্ট করতে সাহায্য করে। উচ্চারণের এই স্পষ্টতার জায়গা থেকেই যুক্তাক্ষরের বিষয়টি চলে আসে, যা বাংলা ভাষা শিক্ষার অন্যতম একটা ভয়ের জায়গা। হ্যাঁ, ছোটদের কাছে এটা বেশ কঠিন। কিন্তু এই পাঠ্যসূচিতে সেটিকে কত সহজভাবে উপস্থাপন করা হয়েছে। খ যুক্তাক্ষরটি দিয়ে প্রথমে কবিতার যক্ষীরাজ শব্দটি শিশুদের সামনে আনা হয়েছে। এরপর তাদের মস্তিষ্ককে উদ্দীপিত করার জন্য একই যুক্তাক্ষর ব্যবহার করে নতুন শব্দ তৈরি করতে বলা হয়েছে, যেমন অক্ষী, রক্ষী, পক্ষী এবং মক্ষী। এর ফলে যুক্তাক্ষর মুখস্থ করার যে ভীতি তা দূর হয়ে যায়।
এটি একটা ধ্বনিগত প্যাটার্ন বা ছকের মাধ্যমে তাদের মাথায় বসে যায়। শুধু যুক্তাক্ষর নয়, মস্তিষ্কের সমস্যা সমাধানের ক্ষমতা বা প্রবলেম সলভিং স্কিল বাড়ানোর জন্য এখানে এলোমেলো বর্ণ সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরির কৌশলও ব্যবহার করা হয়েছে। র, প, কথা, আকার এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে যখন একটা শিশু রূপকথা শব্দটি তৈরি করে, তখন সে আসলে একটা বুদ্ধিবৃত্তিক পাজল বা ধাঁধা সমাধান করে। একইভাবে তারা তৈরি করে রাজপুত্তুর, পক্ষীরাজ, মন পবন এবং আজগবি। এটি সরাসরি তাদের বানান শেখায়, আর যেহেতু তারা নিজেরাই সমাধান করে শব্দটি তৈরি করছে, তাই সেই বানানটি তাদের স্মৃতিতে অনেক দীর্ঘস্থায়ী হয়। এই দীর্ঘস্থায়ী স্মৃতির ওপর ভিত্তি করেই আসে ভাষা শিক্ষার চূড়ান্ত পর্যায়, বাক্য গঠন বা বাক্যের সম্প্রসারণ। অনুশীলনীতে যাকে বলা হয়েছে বাক্য বাড়াও। এটি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। একটা ছোট সাধারণ বাক্যকে প্রশ্ন করার মাধ্যমে কিভাবে বিস্তারিত তথ্যে ভরপুর একটা বড় বাক্যে রূপান্তর করা যায়, তার অসাধারণ একটা কাঠামো এখানে দেওয়া হয়েছে। ধরুন, মূল বাক্যটি হল শীতকালে হাওয়া বইছে। শিশুটিকে শেখানো হচ্ছে প্রশ্ন করতে, হাওয়াটা কোন দিকের? উত্তর যোগ হয়ে বাক্যটি হল শীতকালে উত্তরে হাওয়া বইছে। আবার গল্পবুড়ো ডাকছে। কেমন বুড়ো? থুরথুরে গল্পবুড়ো ডাকছে। গল্পবুড়োর মুখ ব্যথা। কেন ব্যথা? চেঁচিয়ে ডাক পেড়ে বুড়োর মুখ ব্যথা। গল্পবুড়োর ঝোলা আছে। কোথায় আছে? গল্পবুড়োর কাঁধে ঝোলা আছে। ছেলেরা আসবে। কিভাবে আসবে? ছেলেরা ছুটে আসবে। এই যে ক্রমাগত প্রশ্ন করে বাক্যের পরিধি বাড়ানো, এটি কিন্তু ভবিষ্যতে প্রবন্ধ লেখা, সাংবাদিকতা বা যে কোনো পেশাদার যোগাযোগের মূল ভিত্তি। আপনি অত্যন্ত চমৎকার একটা সংযোগ তৈরি করেছেন। এটি সত্যিই যোগাযোগের ভিত্তি। একটা শিশু যখন এই বাক্য বাড়াও কৌশলটি আয়ত্ত করে, তখন সে মূলত নিজের চিন্তাকে সুসংগঠিত করতে শেখে। সে বুঝতে পারে যে শ্রোতা বা পাঠককে সম্পূর্ণ চিত্রটি বোঝাতে হলে তাকে কখন, কোথায়, কিভাবে এবং কেন এই প্রশ্নগুলোর উত্তর নিজের বাক্যের মধ্যেই গেঁথে দিতে হবে। পাঠ্যের শেষে শিশুদের নিজেদের ভাষায় একটা রূপকথার গল্প লিখতে বলা হয়েছে। এতক্ষণ ধরে সমার্থক শব্দ, যুক্তাক্ষর, বিশেষণ এবং বাক্য সম্প্রসারণের যে আর্কিটেকচার বা স্থাপত্য তারা শিখল, এই সৃজনশীল লেখার মাধ্যমে তারা তার সরাসরি বাস্তব প্রয়োগ ঘটাতে পারবে। এটিই হলো একটা সার্থক পাঠ্যক্রমের চূড়ান্ত সাফল্য। আমরা আমাদের এই গভীর আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজকের এই বিশ্লেষণ থেকে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সুনির্মল বসুর গল্পবুড়ো কোনোভাবেই কেবল পঞ্চম শ্রেণীর একটা সাধারণ কবিতা নয়। এটি ভাষা, ব্যাকরণ, কল্পনা শক্তি এবং নৈতিকতা শেখার একটা সুপরিকল্পিত এবং জাদুকরী কর্মশালা। আমরা দেখলাম কিভাবে একটা উত্তরে হাওয়া আর থুরথুরে বুড়োর হাঁকের আড়ালে শিশুদের সমার্থক শব্দের জ্ঞান, বাক্যের গঠন প্রকৃতি এবং শৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখানো হচ্ছে। যারা এই আলোচনাটি শুনছেন তারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন যে আমাদের চারপাশের এই ছোট ছোট সাহিত্যিক নিদর্শনগুলোর গভীরে কতটা বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা লুকিয়ে থাকে। যোগাযোগের মজবুত ইমারত তৈরি করতে এই প্রাথমিক ভিত্তিগুলোই সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আপনার এই সারসংক্ষেপের সাথে আমি সম্পূর্ণ একমত। তবে আলোচনার একেবারে শেষে আমি আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটা ভাবনার জায়গা তৈরি করে দিতে চাই। অবশ্যই। আমরা এতক্ষণ গল্পবুড়োর কাঁধে সে জাদুকরী তল্পি এবং তার হাঁকে শিশুদের শীতের ভোরের আলস্য ভাঙার গল্প শুনলাম। কিন্তু যদি আমরা আজকের এই ডিজিটাল যুগের দিকে তাকাই, যেখানে শিশুরা অধিকাংশই সময় বিভিন্ন ধরনের স্ক্রিন, স্মার্টফোন বা ইন্টারনেটের মধ্যে বন্দী থাকে, সেখানে আজকের দিনে এই গল্পবুড়োর অস্তিত্ব ঠিক কোথায়? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। ইন্টারনেটের এই বিশাল, অন্তহীন এবং অনেক ক্ষেত্রেই অনিয়ন্ত্রিত তথ্য ভাণ্ডারই কি আধুনিক যুগের সেই তল্পি? আর সবচেয়ে বড় প্রশ্ন হল, রূপকথার বইয়ের বদলে আজকের দিনে ঠিক কোন জাদুকরী আকর্ষণ আধুনিক শিশুদের সেই ডিজিটাল মূর্খতা বা স্ক্রিনের প্রতি আসক্তি ভেঙে তাদের বাস্তব পৃথিবীর শীতের ভোরে ছুটে আসতে বাধ্য করতে পারে? এটি সত্যিই অত্যন্ত গভীর এবং সময়োপযোগী একটা প্রশ্ন। ইন্টারনেট কি আমাদের শিশুদের কল্পনার জগৎকে প্রসারিত করছে, নাকি তাদের সৃজনশীলতাকে একটা নির্দিষ্ট গণ্ডিতে আটকে ফেলছে? আধুনিক যুগের এই নতুন গল্পবুড়োর স্বরূপ কেমন হওয়া উচিত এবং আমাদের শিশুদের ডিজিটাল জড়তা ভাঙার জন্য কোনো নতুন রূপকথার প্রয়োজন, সেই ভাবনার ভার আমরা আমাদের শ্রোতাদের ওপরই ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তারা নিজেদের মতো করে এই প্রশ্নের উত্তর খুঁজবেন।
আজকের এই গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থেকে এই শব্দের এবং কল্পনার স্থাপত্যটি বিশ্লেষণ করার জন্য যারা শুনছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কৌতূহলী থাকুন এবং নতুন দৃষ্টিভঙ্গিতে পুরনো বিষয়গুলোকে আবিষ্কার করতে থাকুন।